আহ, আমি তোমাদেরকে আবারও বলছি, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম কপি করে পরীক্ষা দিছো, মার্কস অনেক কম আসছে, এবং তোমরা যদি অ্যাটেন্ডেন্স, ক্লাস অ্যাটেন্ডেন্স থেকে যদি মার্কস তুলতে, অ্যাটেন্ডেন্সের অ্যাটলিস্ট মার্কসটা নিয়ে ভালো করতে না পারো, সেটা তোমাদের আসলে দুর্ভাগ্য বলা যাবে। অ্যাটেন্ডেন্স অবশ্যই মার্কিং করা হবে যে কোনোভাবেই। সুতরাং যারা ক্লাস করতেছে না তারা আসলে আহ, কি পরিমাণ গ্রেড পাবা সেটা তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, মার্কেট, বলুন তো, হোয়াট ইজ মার্কেট? মার্কেট সম্পর্কে তুমি কি ধারণা তোমার? আর যেখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করা হয়। যেখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করা হয়, দ্যাট মিনস তোমার আনসার থেকে আমরা এটাই বুঝতে পারি, ধরে নিতে পারি যে ক্রয় বিক্রয় যেখানে হবে, তার মানে যেখানে ক্রেতা থাকবে বিক্রেতাও থাকবে, থাকবে। থাকবে হ্যাঁ। তাই তো? আচ্ছা, জি স্যার। এই ক্রয় বিক্রয় করার জন্য কি ফিজিক্যাল প্লেস নেসেসারি? না না স্যার। স্যার। না স্যার। স্যার মার্কেটিং তো শুনছি মানে কোন একটা পণ্যের বিজ্ঞাপন বা ওইরকম আর কি। Our মার্কেট our topic is not marketing, it's market. আচ্ছা স্যার, সরি স্যার। Okay. So তাহলে ফিজিক্যাল এক্সিস্টেন্সি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, যেখানে বায়ার এবং সেলার মিট করে। আমি একটা শপ খুললাম, ওপেন করলাম, সেখানে আমি সারাদিন অনেকগুলো প্রোডাক্ট শো করে বসে থাকলাম, বাট কোনো ক্রেতা আসে না। এটাকে কি মার্কেট বলা যাবে? না স্যার। কারণ বায়ার না থাকলে, তুমি তো সেলার হতে পারবা না, পারবা? জি স্যার। না স্যার। না স্যার। আবার সেলার না থাকলে কি তুমি বায়ার হতে পারবা? না। তুমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তার পাশে দেখা গেল যে কিছু শিম গাছ, তুমি সেখান থেকে আহ কিছু শিম নিয়ে বাসায় চলে এসছো, তুমি কি বায়ার? তুমি কি বায়ার? না স্যার। ওই শিম গুলো কি তোমার কাছে কেউ সেল করছে? না না স্যার। সেলার না থাকলে তুমি যেমন বায়ার না, তেমনি বায়ার না থাকলেও তুমি কি না, সেলার না। না হতে পারো না। সুতরাং মার্কেট সেটাই, যেখানে কি থাকবে, বায়ার এবং সেলার থাকবে, এবং সেখানে কোনো বায়ার এবং সেলার আসছে, আমি সেল করার উদ্দেশ্যে গেছি, তুমিও বাই করার উদ্দেশ্যে আসছো, এবং সেখানে আমাদের মধ্যে কি কি হবে, একটা অবশ্যই এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে না? জি স্যার। সেটা প্রোডাক্ট টু প্রোডাক্ট হতে পারে, সেটা প্রোডাক্ট টু কারেন্সি হতে পারে, সেটা কারেন্সি টু কারেন্সিও হতে পারে। ব্যাংক, জি স্যার। ইটস অলসো একটা মার্কেট। ব্যাংক একটা কি, মার্কেট। সেখানে আমি টাকা দিচ্ছি, আমাকে বিনিময়ে, সে টাকার বিনিময়ে তারা কি দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, সে টাকার একটা সিকিউরিটি আমাকে সার্ভিস দিচ্ছে। মানে কি হচ্ছে, বাই সেল হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, কি বাই সেল হচ্ছে, কারেন্সি টু কারেন্সি, কারেন্সি টু সার্ভিস। তুমি চক বাজার, কাঁচা বাজারে গেছো, প্রোডাক্ট কিনছো, কারেন্সি পে করছো, ঠিক আছে? আবার তুমি যেখানে তোমার পুরানো জিনিস বদলে নতুন জিনিস এক্সচেঞ্জ করা হয়, ওটাও একটা মার্কেট না? সেখানে কি হচ্ছে, স্যার। প্রোডাক্ট টু প্রোডাক্ট এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে কন্ডিশন কয়টা? একটা হচ্ছে এক্সচেঞ্জ হতে হবে, বায়ার সেলার থাকতে হবে, ফিজিক্যাল এক্সিস্টেন্সি থাকতেও পারে, আবার থাকতে পারে। নাও থাকতে পারে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন তুমি বলতো, আমি আমার বাসার গেটের সামনে আমার কিছু পুরোনো কাপড় চোপড় আমি সেল করার জন্য একটা টেবিল নিয়ে বসে গেলাম, ঠিক আছে? এবং দেখা গেলো যে এখানে 3-4 জন এসে অলরেডি আমার কাপড়গুলো কি করে গেছে, তোমার প্রাইস বার্গেনিং করে গেছে, কেউ কিনলো। তাহলে আমার বাসার গেটের সামনে আমি যে টেবিলটা নিয়ে বসছি, ইটস অলসো মার্কেট। জি স্যার। কারণ জি কি স্যার। হচ্ছে, এখানে এক্সচেঞ্জ হচ্ছে, এখানে এক্সচেঞ্জ হচ্ছে স্যার। ঠিক আছে? বায়ার আছে, সেলার আছে। হ্যাঁ, আমার ফেসবুক প্রোফাইলে, আমার ফেসবুক পেজে, তো আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আমার একটা ল্যাপটপ সেল করবো বলে আমি কি করলাম, অফার করলাম, এবং সেখানে কয়েকজন কোয়ারি করলো, অ্যাটলিস্ট সেখানে আমার প্রোডাক্টটা সেল হয়ে গেল। আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটা কি, মার্কেট। মার্কেট। কারণ এই অ্যাকাউন্টের মাধ্যমে আমার কি হয়েছে,
এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে? তুমি যে কোনো প্ল্যাটফর্মে বাই সেল করলেই দিস ইজ এ মার্কেট। কনসেপ্ট ক্লিয়ার? আসলে আমরা একটা ফর্মাল ডেফিনিশনে যাই, প্লিজ দেখো। A market is one of the many varieties of systems, institutions, procedures, social relations, and infrastructure whereby parties engage in exchange. মার্কেট হচ্ছে সিস্টেম। সিস্টেম বলতে কি কি হবে? এখানে বাইসেল হবে। সিস্টেমটা কি? বাইসেল হবে। হ্যাঁ, এটা অন ক্রেডিট হতে পারে, এটা অন ক্যাশও হতে পারে। তাহলে অন ক্রেডিট হলে এটা কি এমনি তুমি একটা দোকানে গিয়ে বলো যে ভাই আমাকে একটা 1 কেজি চাউল দেন, আমি আপনাকে 2 মাস পর টাকা দিব। সিস্টেম। সে কি তোমাকে চিনে? সে তোমাকে যে বকেয়া দিয়ে দিবে? না না। স্যার। স্যার যদি যদি এমন হয় যে সে তুমি ওই দোকান থেকে তুমি প্রায় সময় বাজার করো 2-3 বছর ধরে, সে তোমাকে চিনে, তুমি কোথায় থাকো জানে, তোমার সম্পর্কে তার অল ডাটা তার কাছে আছে, তখন সে কি করবে? সেই রিলেশনশিপের উপর ডিপেন্ড করে সে তোমাকে ক্রেডিট দিবে। সিস্টেম। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। এরপর জি স্যার। ইনস্টিটিউশন। এখানে কিছু ইনস্টিটিউশন কি থাকতে পারে? ইনভলভমেন্ট থাকতে পারে, যে বললাম ব্যাংকগুলো, এই যে কোম্পানিগুলো। প্রতিটা কোম্পানি কি? প্রতিটা কোম্পানি তারা অবশ্যই সেলার, অবশ্যই বায়ার। প্রত্যেকটা কোম্পানি, কারণ তারা হয় সার্ভিস সেল করে অথবা প্রোডাক্ট কি করে? সেল করে। এবং তারা সার্ভিস গুলো তৈরি করার জন্য, প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য তারা আবার কি করে? বাই করে না র ম্যাটেরিয়ালস? জি স্যার তারা সেলারও, তারা কি বায়ারও স্যার। তারা ইজ এ পার্ট অফ মার্কেট। প্রসিডিউর, কিছু প্রসিডিউর আছে না? তুমি তুমি মনে করো চকবাজারে যে তুমি একটা যে আলু কিনতে গেছো, আলুটা চকবাজারে এমনি অটোমেটিকলি চলে এসছে বাজারে? না। চকবাজারে যিনি আলু বিক্রি করতেছেন তিনি একজন পাইকার থেকে নিছেন। সেই পাইকার তোমার একজন ইন্টারমিডিয়েটের মাধ্যমে কমিউনিকেট করে সে যেখানে আলু উৎপাদন হয় সেখান থেকে আলুগুলোকে আনাইছে, ঠিক আছে? একে কি প্রসিডিউর না? জি ঠিক আছে। স্যার। তাহলে একটা অবশ্যই প্রসিডিউর থাকবে মার্কেটের প্রোডাক্ট গুলো আসার ক্ষেত্রে, মার্কেটের প্রোডাক্ট গুলো আউটকাম হওয়ার ক্ষেত্রে। সোশ্যাল রিলেশনস, ওই যে বললাম তুমি গিয়ে বললা যে ভাই আমাকে 1 কেজি চাল দেন বকেয়া, আমি আপনাকে 2 মাস পরে দেবো, 3 দিন পরে দেবো। এটা কখনো হবে না। মানে এখানে তার সাথে তোমার কিনে সোশ্যাল কোনো রিলেশনশিপ নাই, তোমার সাথে চিনে না, ঠিক আছে? তাহলে সোশ্যাল রিলেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যে ফিজিক্যাল ইয়ার ক্ষেত্রে তোমার কি থাকবে? একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, কিছু একটা, কোথাও একটা দোকান থাকবে, অথবা যে বলো আমি কি টেবিল চেয়ারে বসে গেলাম, একটা ইনফ্রাস্ট্রাকচার। অথবা আমি যে ফেসবুক অ্যাকাউন্টে, তার মানে আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট লাগবে। আমার ফেসবুকে অ্যাকাউন্ট নেই, আমার কোনো ওয়েবসাইটও নাই, তাহলে আমি যদি চাই যে আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে চাই, তাহলে এটা কি আমার পক্ষে সম্ভব? তাহলে এক্ষেত্রে আমার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার না? আমার একটা জি হয়তো স্যার। আমার একটা ওয়েবসাইট থাকতে হবে, অথবা আমার ফেসবুক, অথবা আমার ইনস্টাগ্রাম, অথবা আমার যেখানে, যেখানে আমার সাথে অনেকগুলো পিপল কি লিঙ্কড আপ। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, আমার ফ্রেন্ড লিস্টে কেউ না, খালি আমি একাই। এবার আমি সেখানে পোস্ট করতেই আসি যে আমি এটা সেল করবো, ল্যাপটপ সেল করবো, আমি মোবাইল সেল করবো, আমি আমার টি শার্টটা সেল করবো। কেউ দেখতেছে? কেউ জানতেছে? তাহলে এটা কি তোমার ইনফ্রাস্ট্রাকচার বলা যাবে? যাবে না, ঠিক আছে? তাহলে whereby parties engage in exchange, যেখানে পার্টিস দ্যাট মিন্স পিপল কি থাকবে? এক্সচেঞ্জ করতে এঙ্গেজ থাকবে, দিস ইজ দ্য মার্কেট। ওকে, এখানে সব মার্কেট টাইপস। 5 types of market here. First one, physical consumer market, physical business market, non-physical market, financial market, unauthorized and illegal markets. আচ্ছা বলুন তো, নাম্বার 1 ফিজিক্যাল কনজিউমার মার্কেটস এর কয়েকটা এক্সাম্পল বলুন তো। ফিজিক্যাল কনজিউমার মার্কেট কোনগুলো বলুন তো? তাহলে কোনো হাট বাজার।
হাট বাজার, তারপর যেখানে প্রোডাক্টটা বিক্রেতা এবং ক্রেতার থাকবে। হ্যাঁ কাছাকাছি আসছে বলছে, ঠিক আছে। তারপর আরেকজন বলেন তো। এ রাজা বড় আমার, তুমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে বসেছো কেন? জি স্যার। স্যার আমি মোবাইল দিয়ে ডিভাইস, আমি কম্পিউটারে ক্লাস করি তো স্যার, তো ওই রুমের বাইরে গেছিলাম, তাই মোবাইলে কানেক্ট হয়েছিলাম স্যার। আচ্ছা, ফিজিক্যাল কনজিউমার মার্কেট, তোমাদের রেসপন্স নাই কেন? ফিজিক্যাল কনজিউমার মার্কেট এক্সাম্পল বলো। ও তো একটা বললো। স্যার শপিং মল গুলো ফিজিক্যাল। শপিং মল, সেগুলোর নাম বলো, নাম বলো। সরাসরি স্যার কনজিউমাররা স্যার যেটাতে ফিজিক্যালি যাই। মার্কেট পেমেন্ট করা যায়। আচ্ছা, যেসব মার্কেটসে কনজিউমার, আমি কিন্তু তোমাদের কি মনে আছে কিনা, আমি তোমাদের অ্যাকাউন্ট থেকে পড়েছিলাম ডিফারেন্স বিটুইন কনজিউমার এন্ড কাস্টমার। পার্থক্য মনে আছে? পার্থক্য কি? কনজিউমার এবং কাস্টমারের মধ্যে পার্থক্য কি বলেন তো? ভুলে গেছেন না? কনজিউমার হচ্ছে আলটিমেট ইউজার। কনজিউমার কারা? আলটিমেট ইউজার। আর কাস্টমার হচ্ছে সে বায়ার। সে ইউজ করতে পারে, নাও করতে পারে। সে ইউজ করতেও পারে, নাও করতে পারে। আমি একটা কলম কিনলাম, আমি এখন কাস্টমার, আমি চাইলে কলমটা কি করতে পারি, সেল করে দিতে পারি। কিন্তু আমি যখন কলমটা দিয়ে লেখা শুরু করলাম, দ্যাট মিনস আমি কনজিউমার। ঠিক আছে? তাহলে কনজিউমাররা ফিজিক্যালি যেসব মার্কেটে যায়, যেমন বদ্দার কাঁচা বাজার, তুমি স্যানমার ওশান সিটি, নিউ মার্কেট, শপিং কমপ্লেক্স, তোমার আমার বাসার পাশের মুদির দোকান, এখানে কারা যায়? কনজিউমাররা যায় ফিজিক্যালি। দিস এ ফিজিক্যাল কনজিউমার মার্কেট। আর ফিজিক্যাল বিজনেস মার্কেট কোনটা বলুন তো? ফিজিক্যাল বিজনেস মার্কেট কোনটা বলুন তো? কয়টা এক্সাম্পল বলুন তো। স্যার আবার বলুন তো, কোশ্চেনটা বুঝি। ফিজিক্যাল কনজিউমার, ফিজিক্যাল বিজনেস মার্কেট। হাট বাজার গুলাতে মুদির দোকান। মুদির দোকান তো বললাম ফিজিক্যাল কনজিউমার মার্কেট। হ্যাঁ, পাইকারি দোকান, যেমন রিয়াজুদ্দিন বাজার, খাতুনগঞ্জ, চাকতাই। ওখানে কি কনজিউমাররা যায় নাকি বিজনেসম্যানরা যায়? স্যার ওখানে তো কিন্তু স্যার দুই পক্ষই যায়, মানে যারা যেমন পাইকারি বাজার ম্যাক্সিমাম থেকে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি খাতুনগঞ্জে তোমার কনজিউমার যাওয়ার প্রশ্ন আসে না। জি জি। খাতুনগঞ্জে তুমি যদি গিয়ে বলো যে আমাকে একটা একটা আঙ্গুল দেখে বলো যে আমাকে আমার জন্য এক আঙ্গুল দেখে যদি বলো যে এটা আমাকে ইয়া দেন, চিনি দেন, ওখানে একটা আঙ্গুল দেখানো মানে হচ্ছে এক ট্রাক। ঠিক আছে? আর তুমি দেখাম একটা ওই বদ্দার কাঁচা বাজারে গিয়ে যদি আমি বলো যে আমার, তুমি যে একটা আঙ্গুল দেখে বলো যে আমার চিনি দেন, সে কি বুঝবে? 1 কেজি। এই যে চিনি। ঠিক আছে? খাতুনগঞ্জে ওখানে কি ট্রাকের নিচে কি, মানে এক ট্রাকের নিচে কি কোনো বাইসেল হয়? কোনো ট্রাক হিসেবে বাইসেল হয়। তো তুমি একজন কনজিউমার কি এক ট্রাক চিনি কিনবে? কিনবে না। তাহলে যেখানে যেসব মার্কেটসে, যে ফিজিক্যাল মার্কেটসে কারা যায়, বিজনেসম্যানরা যায়, ওটা হচ্ছে কি ফিজিক্যাল বিজনেস মার্কেট। কনসেপ্ট ক্লিয়ার? এরপর নন ফিজিক্যাল মার্কেট, যে বললাম যেগুলো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সে নাই, অনলাইন মার্কেট, ই কমার্স, এর হচ্ছে কি নন ফিজিক্যাল মার্কেট। ঠিক আছে? এরপর ফাইন্যান্সিয়াল মার্কেট, ব্যাংক, স্টক মার্কেট, দ্যাট মিনস শেয়ার মার্কেট, তারপর তোমার কারেন্সি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো। ঠিক আছে? তারপর তোমার লিজিং কোম্পানিগুলো, এখানে ওরা কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বাই সেল হয়, কারেন্সি এক্সচেঞ্জ হয়। দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে? এখানে কোনো গুডস কি হয় না, বাই সেল হয় না। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আনঅথরাইজড এন্ড ইলিগেল মার্কেটস।
আচ্ছা, আনঅথরাইজড এবং ইলিগালের মধ্যে পার্থক্য কি বলুন তো? আনঅথরাইজড মানে যেটা মানে লিগালি লিগাল ইস্যুস আছে, এমন কোনো লিগাল পারমিট নাই। যেমন স্যার এই যে বিটকয়েনের যে ব্যাপারটা, বিটকয়েন সেল বাইং এন্ড সেলিং, সেটা কিন্তু ইলিগাল। মানে বাংলাদেশে অথরাইজ না হলেও কিন্তু অন্যান্য কান্ট্রি কিন্তু অথরাইজ, বাট অথরাইজেশন বাংলাদেশে ইলিগাল। মানে যে জিনিসটা মানে সবখানে স্যার মানে মানে কি কোথাও পারমিট আছে কোথাও পারমিট নাই, এই ধরনের অথরাইজেশন ইস্যু। তো এটা অথরাইজড, আর ইলিগাল হচ্ছে সবখানে যেটা ইলিগাল। স্যার স্যার স্যার, আনঅথরাইজড হচ্ছে অবজেক্ট অবজেক্ট লিগ্যাল, বাট প্রসিডিউরটা কি ইলিগাল। সিস্টেমিক্যালি হয়নি। একজন আপেল বিক্রেতা তোমার জিসি মোড়ের রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আপেল বিক্রি করতেছে। সে কি বিক্রি করতেছে? আপেল। অবজেক্টটা কি লিগ্যাল? আপেলটা কি লিগ্যাল? না স্যার না স্যার। আপেল লিগ্যাল, বাট তার প্রসিডিউরটা কি? রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে কি আপেল বিক্রি করা যায়? না স্যার। না স্যার দিস আনঅথরাইজড। ঠিক আছে, এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা তাকে অ্যারেস্ট করতে পারে, তার অবজেক্ট বাতিল করতে পারে না। তার আপেলগুলো আইন প্রয়োগকারী সংস্থা কি করতে পারে না, সেগুলোকে বাতিল করতে পারবে না, সেগুলোকে সিজ করতে পারবে না। সে যে কাজগুলো করতেছে তাকে সে কি করতে পারবে, তাকে পানিশমেন্ট দিতে পারবে। ঠিক আছে, আর ইলিগেল অবজেক্টটাই ইলিগেল, অবজেক্টটা কি ইলিগেল। ঠিক আছে স্যার যেমন তামাক পাতা, বাংলাদেশে কি তামাক পাতা বাই সেল করার পারমিশন আছে? না স্যার আইনগতভাবে এটা কি নিষিদ্ধ। লিগ্যাল স্যার এখন তুমি যদি একটা সাইনমার বসাচ্ছি একটা মার্কেটের দোকান নিছো, এটা কি লিগেল না? তুমি এখন লিগেল দোকানে বসে যদি তামাক পাতা সেল করো, সেটা কি ইলিগেল। লিগ্যাল স্যার সেখানে যেখানে অবজেক্টের পারমিশন নাই, সেখানে তুমি অবজেক্টটা যেখানে সেল করবা সেটা তখন কি হয়ে যাবে? ইলিগেল হয়ে যাবে। পার্থক্যটা ক্লিয়ার? তাহলে আনঅথরাইজড এবং ইলিগেল মার্কেট, এটা আমরা যতই অস্বীকার করি না কেন, যতই বাধা দিই না কেন, বিশ্বব্যাপী আনঅথরাইজ মার্কেট আছে, থাকবেই। ইলিগেল মার্কেট আছে, থাকবেই। ঠিক আছে, এজন্য এটা আমরা জি স্যার ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা এটাকে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি কোনো কোয়ারি আছে মার্কেট টাইপস গুলোর মধ্যে? না স্যার আচ্ছা, মার্কেট স্ট্রাকচারের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, একটা হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেট হচ্ছে যেখানে বায়ার এবং সেলার ইজিলি এন্ট্রি করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশের মার্কেট, বাংলাদেশে কি পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে তুমি চাইলে কি করতে পারো? সেলার হতে পারো, তুমি চাইলে বায়ার হতে পারো, কোনো বাধা আছে? তুমি এখন যদি যে আমি যে বললাম, ধরো যে তুমি তোমার বাসায় কিছু প্রোডাক্ট সেল করতে চাও, তুমি তো বাসার সামনে একটা টেবিল নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে বসে গেছো, তোমাকে বাধা দিবে? স্যার এবং তোমার থেকে যারা কিনতে আসবে তাদেরকে কেউ বাধা দিবে? না স্যার দ্যাট মিনস ইজি এন্ট্রান্স, ইজি এক্সিট, পারফেক্ট কম্পিটিশন। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার কোনো রাইট নাই। এখানে ইজিলি যে কোনো প্রোডাক্ট সেল করা যায়, ইজিলি যে কোনো প্রোডাক্ট বাই করা যায়, পূর্ণ স্বাধীনতা আছে। দিস ইজ দ্য পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ঠিক আছে, ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট হচ্ছে যেখানে ইচ্ছা মতো করা যাবে না, যেখানে গভর্নমেন্টের পারমিশন লাগবে। যেমন তোমার চায়না, তুমি কোরিয়া,
ঠিক আছে? তুমি এখানে ইচ্ছা মতো তুমি কি করতে পারবা না। তুমি কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে তুমি তোমার সেলার কি থাকতে হবে, কার্ড থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, কি সেল করবা, সেটা কোয়ালিটি কেমন, এগুলো সবগুলো কি থাকতে হবে, তোমার পারমিশন থাকতে হবে। ঠিক আছে? এখন যারা পারমিশন দিবে তারা এখানে কি কারাপশন করতেই পারে, তোমাকে পারমিশন নাও দিতে পারে। ঠিক আছে? সেখানে তুমি সব প্রোডাক্ট সেল করার পারমিশন তোমার নাই, সব প্রোডাক্ট বাই করার পারমিশন তোমার নাই। দিস ইজ ইমপারফেক্ট কম্পিটিশন। ঠিক আছে? তাহলে পারফেক্ট কম্পিটিশন মার্কেট দেখো, এখানে মেনি স্মল বায়ার্স এন্ড সেলার, যদি সবার স্বাধীনতা আছে, যে কেউ ছোটখাটো বিষয় নিয়েও সেল করতে পারে, ছোটখাটো আইটেম, যে কেউ ছোটখাটো আইটেম বাই করতে পারে এনি টাইম এনি হোয়ার। বায়ার এন্ড সেলার্স হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু ইনফরমেশন। এর কোনো লুকায়িত ইনফরমেশন নাই। বায়ার এবং সেলার জানে যে আমি এখানে সেল করতেছি, আমার পাশের বিল্ডিং এর গেটের সামনে আরেকজন সেল করতে পারে, কম্পিটিটর আসতেই পারে। ঠিক আছে? কোনো বাধা নাই। প্রোডাক্টস আর কম্পেয়ারেবল। এখানে একটা প্রোডাক্ট শুধুমাত্র একজনে সেল করতে পারবে এমন কোনো নিয়ম বাধা থাকবে না। একটা প্রোডাক্ট আমি সেল করতেছি, তুমি চাইলে ওই প্রোডাক্টটা নিয়ে এসে তুমি সেল করতে পারো, তাহলে কাস্টমার কি করতে পারবে? কম্পেয়ার করতে পারবে না? কাস্টমার আমারটাও দেখবে, ওরটাও দেখবে, তারটাও দেখবে, দেখে সে কম্পেয়ার করে ডিসাইড করবে যে কোনটা সে নিবে, কোনটা তার জন্য পারফেক্ট। জি স্যার। ঠিক আছে? ইজ দ্য পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখন আসো ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে হচ্ছে তোমার চারটা পার্ট। একটা হচ্ছে অলিগোপলি, একটা হচ্ছে মনোপলিস্টিক, একটা মনোপলি, একটা হচ্ছে ডুওপলি। আমরা একটু 3 নাম্বার থেকে যাই। মনোপলি। মনোপলি মানে বুঝুন তো না? মনোপলি মানে কি বলেন তো? সিঙ্গেল হ্যান্ডেডলি কন্ট্রোল করে। সেলার একজন, বায়ার অনেক, সেক্ষেত্রে কি হয়? মনোপলি। সেক্ষেত্রে কি হয়? প্রাইস কেমন থাকে? যে ইচ্ছা মতো, মানে যেটা সেলার যেটা প্রাইস সেট করে দেয় ওটাই চাইবে, হ্যাঁ, প্রাইস হাই থাকবে। যেমন তোমার সিটিসেল যখন বাংলাদেশের মার্কেটে প্রথম আসছে, তখন অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক কোম্পানি ছিল বাংলাদেশে? ছিল না। তখন একটা সিম সেল হতো তোমার 1 লাখ টাকা দিয়ে, একটা সেট সেল হতো 1 লাখ টাকা দিয়ে। কল রেট ছিল 20 টাকা পার মিনিট। তুমি নিলে নাও, না নিলে না নাও। শুধু মোবাইল আর সিম কিনলে হবে না, সাথে একটা বাসও কিনতে হইতো, একটা এরিয়ালও কিনতে হইতো বাসার উপর লাগানোর জন্য। ঠিক আছে? কারণ শুধুমাত্র তারাই আছে সেলার। তুমি তোমার নিতে হচ্ছে, ওদের থেকে নিতে হবে, অন্য কোনো অপশন নাই। তো তারা যে প্রাইস বলে তোমার সেই প্রাইসে নিতে হবে। এবার যখন গ্রামীণ আসলো, কম্পিটিশন বেড়ে গেল। কম্পিটিশন বেড়ে গিয়ে গ্রামীণ যখন কম প্রাইসে দিল, সিটি সেলে কি প্রাইস কমাতে বাধ্য হলো। এবার আবার যখন রবি আসলো, রবি কম প্রাইসে আরো কম প্রাইসে অফার করলো। এবার বাকি দুইজন গ্রামীণ ফোন এবং সিটি সেল তারাও প্রাইস কমাতে বাধ্য হলো। এভাবে যতই কম্পিটিশন বাড়তেছে, এখন কি তোমার কম্পিটিশন অনেক হাই না? এখন আমরা তো তোমার 1 সেকেন্ড 1 পালসে কথা বলতে পারি, কিন্তু 1991-এ তখন কি এটা সম্ভব ছিল? তখন কথা বলতে হইতো 20 টাকা পার মিনিট। শুধু আমি আউটগোয়িং কলে চার্জ আছে, নট ইনকামিং কলও কি ছিল, চার্জ ছিল। তোমার মোবাইল টাকা থাকলে কল ঢুকবে, টাকা না থাকলে কল ঢুকবে না। তারপর 300 টাকা একটা কার্ড কিনবা, মেয়াদ ছিল 21 দিন। 21 দিনের মধ্যে তুমি কথা শেষ করতে না পারলে, তোমার কার্ড শেষ না হলে ওই কার্ড বাজেয়াপ্ত। যা টাকা রয়ে গেছে ওগুলা তুমি ইউজ করতে পারবো না। পরে আবার একটা কার্ড কিনলে ওই পুরো টাকা ইউজ করতে পারবা। তুমি চিন্তা করতে পারো কি পরিমাণ মনে পড়েছিল। ঠিক আছে? তারপর তাহলে এটা হচ্ছে কি মনোপলি। সেলার কয়জন? সেলার একজন, বাট বায়ার অনেক। অনেক। ডুওপলি। সেলার 2জন, বায়ার অনেক। এক্ষেত্রেও কি হয়? 2জন সেলারের মধ্যে সিন্ডিকেট হওয়া কি খুব অসম্ভব ব্যাপার? হ্যাঁ স্যার। তাহলে এক্ষেত্রেও কি দাম প্রাইস কিছুটা কম থাকলেও কিন্তু জনসাধারণ যেভাবে এক্সপেক্ট করে সেভাবে হয় না। আর ওরা দুজনে কি হয়ে বসে, সিন্ডিকেট করে বসে থাকে। এখন ওরা দুজনে যদি তারা যদি নিজেরাই সেট করে থাকে যে আমরা 1 লাখ টাকা নিচে করবো না,
তার কাস্টমার তো তোমার থেকে নিবে না তো আমার থেকে নিবে। আমরা দুজনে যদি ঠিক করে রেখে 1 লাখ টাকা নিয়ে যে আমরা সেল করবো না, কাস্টমার নিতে বাধ্য। ঠিক আছে। অলিগোপলি, অলিগোপলি হচ্ছে তোমার 2 বলের চেয়ে একটু বেশি থাকবে সেলার, বাট একদম রুট লেভেল পর্যন্ত না, মানে সবাই কিনতে পারবে না। যেমন অলিগোপলি বলা যায় বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো। গভর্নমেন্ট কি এখন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি লাস্ট এয়ারটেলকে পারমিশন দেবে কি আর কাউকে পারমিশন দিচ্ছে? দেয়নি। তাহলে এখন এরাই কি করতেছে? মার্কেট প্লে করতেছে। কেন? এখন তো আরো অনেকগুলো কোম্পানি পারমিশন চাইছে। গভর্নমেন্ট সবাই পারমিশন দিয়ে দিত, তাহলে দেখা যায় আমাদের এখন ফ্রি অফ কস্টে কি করতে পারতাম, কথা বলতে পারতাম না। জি স্যার। তাহলে অলিগোপলি হচ্ছে দুইপলিও না, আবার অনেক বেশি ওপেনও না, রেস্ট্রিকশন আছে, যার কারণে সবাই কি করতে পারে না, এখানে আসে সেলার হতে পারে না। অলিগোপলি। মনোপলিস্টিক, সেলার অনেক, বায়ার অনেক, কিন্তু সেলারদের মধ্যে আমার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আইডেন্টিফাইড, যেগুলো এক্সেপশনাল। যেমন তুমি দেখো, তুমি ওয়েল ফুডের টোস্ট বিস্কুট চিনো তো? নর্মাল টোস্ট বিস্কিট থেকে ওয়েল ফুডের টোস্ট বিস্কিটের প্রাইস অনেক বেশি না, প্রায় ডাবল না? কেন? বিস্কিট বিস্কিট কোম্পানি তো অনেকগুলো আছে মার্কেটে, তারপরেও অনেকেই ওয়েল ফুডের টোস্ট বিস্কিটটা হাই প্রাইসে কেন কিনতে যায়? কারণ তারা তাদের বিস্কিটটাকে, টোস্ট বিস্কিটটাকে তারা এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছে যেটা আসলে অন্যরা পারে না। এটার জন্য সে কি করতে চায়, সেখানে ইচ্ছা মতো প্রাইস কি করতে পারতেছে, অফার করতে পারতেছে। ইটস এ মনোপলিস্টিক। দ্যাট মিনস সিমিলার কোম্পানি অনেক আছে, কিন্তু আইডেন্টিক্যাল প্রোডাক্ট, এক্সেপশনাল প্রোডাক্টের কারণে সেখানে কি করতে পারে, মনোপলি বিজনেস করতে পারে ওই প্রোডাক্টটা নিয়ে। দিস দ্য মনোপলিস্টিক কম্পিটিশন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমি এখন যা ডিসকাস করলাম এগুলো সবগুলো আপনার এখানে আছে, ঠিক আছে? এবার একটা চার্ট আকারে দেওয়া আছে সামারিটা, ঠিক আছে? তাহলে একটু পর্যন্ত আজকে ভালো করে পড়বেন। আমি নেক্সট ক্লাসে কস্ট নিয়ে ডিসকাস করব, কস্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কিছু ম্যাথ থাকবে, ম্যাথগুলো আমরা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস একটা কোশ্চেন ছিল স্যার, অফ টপিক স্যার। হ্যাঁ বলেন। স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে বিটকয়েন মাইনিংটা কি স্যার লজিক্যাল নাকি ইলজিক্যাল স্যার? কোনটা? বিটকয়েন মাইনিং। বাংলাদেশ ব্যাংক বিটকয়েন মাইনিং কে পারমিশন দেয়নি। এখন তুমি যদি বিটকয়েন মাইনিং কে তুমি বাংলাদেশে কোনো অ্যাকাউন্টে করা যায় না, এটা তোমাকে বাইরে অ্যাকাউন্টে করতে হবে। স্যার তাই তো? এখন কথাটা বললাম স্যার, এটা কারণটা হচ্ছে কি স্যার, মানে হ্যাঁ। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তো মানি লন্ডারিং এর মধ্যে বাংলাদেশ স্যার অন্যতম। মানি লন্ডারিং তো বিটকয়েন ছাড়াও আরো অনেকগুলো ওয়েতে হয়। জি স্যার, এই তো হয়। এখন স্যার মনে করেন যে যারা করে হ্যাঁ। ওরা তো স্যার মনে করে ইচ্ছা করলে আমাদের প্রশাসনকে ওরা বোঝায় শুনে স্যার এটা যদি লজিক্যাল করতো তারপর হ্যাঁ। এটা তো মনে করেন যে ওদের জন্য সুবিধা হইতো, ঠিক না স্যার? কিন্তু এটা বিটকয়েন কনসেপ্টটা তো তোমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে পৃথিবীর অন্যান্য দেশগুলো এখন অ্যাপ্রুভ করেনি, জি স্যার। কয়েকটা দেশ ছাড়া, ঠিক আছে? যেমন বাংলাদেশে তুমি আফ্রিকান কারেন্সি এনে যদি বাংলাদেশে এখানে তুমি সেগুলো দিয়ে বাই সেল করতে যাও, কেউ কিনবে? মানে কেউ নিবে তোমার থেকে? না স্যার। নিবে না। বাংলাদেশে চলবে কি? বাংলাদেশের টাকা, বাংলাদেশে চলবে কি? ডলার। এটা অ্যাপ্রুভ, ঠিক আছে? তুমি ডলার দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো কিছু কিনতে পারবা, যে কেউ নিবে। কারণ জানা যায় এটা কি করতে পারে, এটা যে কোনো সময় এটা সে ক্যাশ করতে, টাকায় কনভার্ট করতে পারে। কিন্তু আফ্রিকার একটা দেশের একটা ধরো মোজাম্বিকের কারেন্সি, এখানে সে আমার দোকানে যদি কেউ এসে বলো যে আপনি আমাকে এটা দিয়ে প্রোডাক্ট দেন, তাহলে আমি ওর কারেন্সিটা নিয়ে কি করবো? স্যার এখন মোজাম্বিকের স্যার যে ডলারটা, এটা তো স্যার শুধু মোজাম্বিক ছাড়া অন্য কোথাও হবে না। যেমন বাংলাদেশের টাকাটা তো স্যার আমরা অন্য কোথাও এটা ইউজ করতে পারতেছি না। কিন্তু স্যার বিটকয়েন এটা তো স্যার এখন ইন্টারন্যাশনাল ডলারের মতো না স্যার। না না বলছেন না যে না 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 না, বিটকয়েনটা তোমার সবখানে কনভার্টেবল না। ওকে স্যার, বিটকয়েনটা যদি বাংলাদেশে এটা কি করা যাবে না, কনভার্ট করা যাবে না। যাবে না স্যার। না, যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে এখন বিটকয়েনটা যে কনসেপ্টের উপর ডিপেন্ড করে ডেভেলপ করছে, ওই কনসেপ্টটা আগামীতে বিশ্বে লিড দিবে।
ইটস ট্রু বাট সেটা বিটকয়েনের মাধ্যমে দিবে, ইটস নট এ স্টেবল। মানে স্যার ভবিষ্যতে পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি থাকবে? অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে তোমাকে আসতেই হবে। তোমার এখন অলরেডি অনেকগুলো, এই যে আমরা এখন যে ক্রেডিট কার্ডে বাই করতেছি, সেল করতেছি, আমাদের তুমি নেক্সট আগামী বেশি না 2050 পরবর্তী বিশ্বে তোমার জি স্যার। ক্যাশ বলতে কিছু থাকবে না, ইয়েস স্যার। ক্যাশ কনসেপ্টে উঠে যাবে, সবকিছু ডিজিটাল। তুমি স্যালারি পাচ্ছ, তোমার অ্যাকাউন্টে ডিজিট দিতেছে, তুমি শপিং করতে গেছো, তুমি ডিজিট ট্রান্সফার করবা, ডিভাইস বেসড হয়ে যাবে। না কারণ স্যার আমি কথা বললাম, কারণ দেখছেন স্যার মাইক্রোসফট তারপর স্পেসএক্স এর মতো কোম্পানিগুলো স্যার ওরা এমন বিটকয়েন মাইনিং যেটা বলে স্যার এটাতে প্রচুর ইনভেস্ট করতেছে স্যার। হ্যাঁ, এটা বললাম তো, এটা তো সামনে তোমার আফটার 2050 এটা তোমার বিশ্বে গ্লোবাল এটা লিড করবে। ক্যাশ থাকবে না, ক্যাশ আস্তে আস্তে চলে যাবে। ক্যাশটা এখন চলে গেছে, যেমন ধরো আমি তো আমি পার্সোনালি বলি, আমি গত 4 দিনে তো আমি কোনো ক্যাশ আমি করিনি, ক্যারি করিনি, অথবা আমি ক্যাশ দিয়ে কোনো, অথচ আমি প্রায় অ্যারাউন্ড 50,000 টাকা আমি কি করছি, শপিং করছি, আমি এক্সপেন্স করছি, আমি ইনকাম করছি, অল আর ইন অন ডিভাইস, অন ডিজিট। স্যার কোশ্চেনটা স্যার করছিলাম কারণ কি স্যার জাপানে স্যার বিটকয়েন আমাদের মতো এমন মানে ওদের সরকার বন্ধ করে রাখছে, কিন্তু স্যার ওদের এখানে এমন মাইনিং করাটা স্যার বৈধ, বাট এটা ইউজ করাটা অবৈধ। তো যার কারণে স্যার ওদের এখানে যে মাইনাররা আছে ওরা করে কি এমন বড় বড় ফার্ম করে যে বিটকয়েন গুলো হইতেছে এটা অন্য দেশে বিক্রি করে যে টাকাটা সেটার উপর ওরা স্যার সরকার ট্যাক্স দিয়ে এটা টাকাটা ওদের দেশে নিয়ে আসে আর কি স্যার। এখানে জাপানের ইকোনমির একটা সিস্টেমের অনেক কিছু ফ্লেক্সিবিলিটি আছে। তুমি বাংলাদেশের ইকোনমিতে, তুমি বাংলাদেশে চাইলেও বাংলাদেশ থেকে তুমি কোথাও একটা টাকাও এলসি ছাড়া, দ্যাট মিনস তুমি বাইরে থেকে ইম্পোর্ট করবা এমন ডিক্লারেশন ছাড়া বাংলাদেশ থেকে অন্য কোনো ভাবে টাকা বাইরে পাঠানো সম্ভব না। সেম ভাবে রেমিটেন্স ছাড়া বাংলাদেশ থেকে অন্য কোনো ভাবে বাংলাদেশে টাকা ঢুকা সম্ভব না, সম্ভব না স্যার। খুবই রেস্ট্রিকশন, খুবই স্ট্রং রেস্ট্রিকশন। তো সেখানে ওরা তো ওদের মাইনিং ওরা অ্যাপ্রুভ করে রাখছে, কিন্তু ওরা কনভার্সনটা বাইরে থেকে ওরা বাড়ি কি করতেছে, দেশে ঢুকার সুযোগ করে দিচ্ছে একটা ট্যাক্স দিয়ে। জি স্যার। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এটা পসিবল না, বাংলাদেশে ওই গেটওয়ে নেই, ওই গেটওয়ে বাংলাদেশ ব্যাংক ক্লোজ করে রাখছে, পারমিশন দিচ্ছে না। সেখানে আমি মাইনিং করলাম, আমি টাকাটা আমি মাইনিং করে আমি ধরে ইনকাম করলাম আর কি, এই ইনকাম করে আমি টাকাটা আমি কেমন, আমার হাতে কেমনে আসবে, কোনো ওয়ে আছে? ঠিক আছে, সো হ্যাঁ তুমি বলতে স্যার এটা তো অনেকে করতেছে যে যেমন ধরো এটা তো মাঝখানে আমি এটা তো স্যার আসলে তো স্যার আমি যেমন illegal ইউকে কিছু তে, না, মনে করেন স্যার এটা তো মনে করেন যে ড্রাগস এর মতো কিছু না যে দেশের মধ্যে সে অবৈধভাবে ড্রাগস আনতেছে, এগুলো কিছু না। না এখন হচ্ছে যে এটাকে পারমিশন দেওয়ার ক্ষেত্রে তোমার সাইবার সিকিউরিটি স্ট্রং, মোর এন্ড মোর স্ট্রং করতে হবে। বাংলাদেশের সাইবার সিকিউরিটি তুমি দেখো না এখন, তুমি এখন হ্যাকার চাইলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কি করতে পারে। অবশ্যই স্যার। ইয়েস স্যার। তার মানে বাংলাদেশ সাইবার সিকিউরিটি এখনো আপ টু লেভেল না, যার কারণে ওটা পারমিশন দেওয়ার মতো মানে সিদ্ধান্ত সাহস এখন করতে পারবে না বাংলাদেশ। সাইবার সিকিউরিটি আরো অনেক স্ট্রং হতে হবে। স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কার কোনো কোয়ারি আছে? কস্ট হচ্ছে বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে র মেটেরিয়াল থেকে কনজিউমারের হাতে পৌঁছানো পর্যন্ত একটা প্রোডাক্টে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে কি কস্টিং। তুমি যে এইচএসসি পাস করার পর আইসিতে ভর্তি হওয়ার সময় তোমার মাইন্ডে এটা সেট হয়ে গেছে নিশ্চয়ই যে তোমাকে এখানে 4 বছর কি করতে হবে, সময় ব্যয় করতে হবে, এখানে এই পরিমাণে অ্যামাউন্ট পে করতে হবে, এখানে তোমাকে ফিজিক্যাল মেন্টাল তোমাকে কি ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? আচ্ছা, তো তোমরা এতগুলো যে ফিজিক্যাল মেন্টাল ফাইন্যান্সিয়াল টাইম এখানে ইনভেস্ট করতেছো 4 বছরের জন্য, কেন করতেছো? ক্যারিয়ারের জন্য স্যার। একটা ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য, তাই না? তোমাকে যদি এখন আইসি বলে যে আমরা কোনো সার্টিফিকেট তোমাকে দিতে পারবো না, তুমি কি এখানে তোমার সময়, মেধা, শ্রম, ফিজিক্যাল মেন্টাল পেমেন্ট কিছু দিবা? না স্যার। তাহলে এই যে
তোমরাও তো একটা প্রোডাক্ট, আমাদের কাছে তোমরা একটা প্রোডাক্ট। আমরা তোমাদেরকে এইচএসসি পাস একটা র মেটেরিয়াল হিসেবে আমরা ইনপুট হিসেবে তোমাদেরকে কালেক্ট করি, দেন আমরা 4 বছর তোমাদের বিভিন্ন কিছু নলেজ শেয়ার করে এবং সেটার এক্সামিন করে আমরা গ্রাজুয়েট প্রোডাক্ট হিসেবে আমরা তোমাদেরকে মার্কেটে কি করি, সাপ্লাই দিই। ঠিক আছে, এই যে র মেটেরিয়াল থেকে গ্রাজুয়েট পর্যন্ত, র মেটেরিয়াল থেকে ফিনিশ গুডস পর্যন্ত যে পরিমাণ ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে কি কস্টিং। এর মধ্যে তুমি মার্কেটিং আসতে পারো, মার্কেটিং যদি হয় সেটাও আসবে। এর মধ্যে যদি তোমার ফাইন্যান্সিয়াল র মেটেরিয়াল সাপ্লায়ার পেমেন্ট হয় সেটাও থাকবে। ঠিক আছে, অল আর কস্ট। এখন দেখেন, ইন ইকোনমিক্স এ কস্ট ইজ এ প্রাইস পেইড অর আদারওয়াইজ অ্যাসোসিয়েটেড। পেইড যেটা আমি পেইড করতেছি অথবা আদারওয়াইজ অ্যাসোসিয়েটেড, ওটার সাথে রিলেটেড কোনো কিছু আমি কি করতেছি, অ্যাসোসিয়েট করতেছি। এ কমার্শিয়াল ইভেন্ট অর ইকোনমিক ট্রানজাকশন, যেখানে অবশ্যই কমার্শিয়াল কি থাকবে, ইভেন্ট থাকবে। দ্যাট মিনস একটা আউটপুট থাকবে, যে আউটপুটটা আমার মার্কেটে সাপ্লাইবল হতে হবে। আমি এমন একটা আউটপুট আনলাম যে আউটপুট আমি মার্কেটে সাপ্লাই দিতে পারি না, কারণ মার্কেটে কেউ কিনে না, কেউ নেই না। ওই আউটপুটের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। In other words, the total spend for goods or service, including money, time, and labor. এখন বুঝছেন? তাহলে কস্ট আমরা দুই ভাগে ভাগ করছি, আমরা লাস্ট সেমিস্টারে পড়ে এসেছি। ভেরিয়েবল কস্ট, একটা ছিল কি ফিক্সড কস্ট। দেখি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট কি পড়ছিলাম বলেন তো? মনে আছে তো? স্যার কি ছিল ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের পার্থক্য কি বলেন তো? ফিক্সড কস্ট বলছিলেন স্যার, যেমন ধরেন স্যার কোন একটা কোম্পানির মেশিন যেটা একবার কিনলে ওইটার পিছনে আমাদের আর কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, বারবার ওইটা আমাদেরকে আউটপুট দিতে থাকে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে স্যার যেটা বারবার আমাদেরকে পরিবর্তন আসে, যেমন ম্যাটেরিয়াল কেনার সময় বা লেবার কস্ট যেটা বলে ওদেরকে টাকা দেওয়ার সময় যে পরিবর্তনটা আসে স্যার, ওগুলা ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে আর কি। স্যার ভেরিয়েবল কস্টে স্যার ওই যে প্রোডাকশনের ভলিউম চেঞ্জ হওয়ার সাথে সাথে স্যার চেঞ্জ হয় স্যার। হ্যাঁ, ইউনিট চেঞ্জের সাথে সাথে যে কস্টটা চেঞ্জ হয় সেটা ছিল ভেরিয়েবল কস্ট। যেমন আমি একটা কলম তৈরি করতে গেলে, একটা কলম তৈরি করতে আমার 2 গ্রাম কালি লাগে, 10টা তৈরি করতে আমার আরো বেশি লাগছে, 20 গ্রাম লাগছে, চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট হচ্ছে যে কস্টটা ইউনিট চেঞ্জ হলেও কি হয় না, চেঞ্জ হয় না। আমি 1 মাসের জন্য ফ্যাক্টরি ভাড়া নিচ্ছি, ভাড়া দিতে হয় আমাকে 10,000 টাকা। আমি 1 মাসে যদি একটা কলম তৈরি করি পুরো ফ্যাক্টরিতে মিলে, তাও ভাড়া দিব 10,000। যদি আমি 1,000টা কলম তৈরি করি তাও ভাড়া দিতে হবে কত, 10,000। কোনো চেঞ্জ নাই, ইজ এ ফিক্সড কস্ট। টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট একত্রে কি বলা হয়, টোটাল কস্ট। ফর্মুলা কি, টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। টিসি মানে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ফিক্সড কস্ট কমপ্লিট করেই দেন ভেরিয়েবল কস্ট শুরু হবে। তুমি কলমের জন্য কালি কিনছো, প্লাস্টিক কিনছো, ভেরিয়েবল কস্ট। তো ফ্যাক্টরি নাই, তুমি তোমার কলম তৈরি হবে না স্যার। তাহলে আমার কি দরকার আগে? এই জন্য তুমি দেখো এই কার্ভটা দেখো, প্রথমে ফিক্সড কস্ট প্যারালাল। ঠিক আছে, ফিক্সড কস্ট কমপ্লিট করার পর, ফিক্সড কস্ট গুলো আমার হওয়ার পরে তারপর আমার ভেরিয়েবল কস্ট উঠতে পারবে, এর আগে না। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখবা। লং রান ভার্সেস শর্ট রান কস্ট। লং রান, শর্ট রান। শর্ট রানটা কি দেখো, a period of time during which one or more of a firm's inputs cannot be changed. শর্ট রান কস্ট হচ্ছে যেই কস্ট গুলো শর্ট টার্মে কি করা যায় না, চেঞ্জ করা যায় না। যেমন ধরো তুমি, আমরা যখন কলম তৈরি করি, কলমটা তৈরি করে একটা ডাইস মেশিন আছে না, এক একটা ডাইস মেশিনের দাম প্রায় 15-20 লাখ টাকার উপরে। এখন তোমার তোমার এই যে ধরো যে তোমার এই গোল গোল কলমটা মার্কেটে চলতেছে না, তুমি বলছো না এটাকে আমি স্কোয়ার করে ফেলবো, তাহলে এটা স্কোয়ার করতে তোমাকে কি করতে হবে, ডাইস মেশিন চেঞ্জ করতে হবে না? তাহলে 15 লাখ টাকার ডাইস মেশিন তুমি ফেলে দিয়ে আরেকটা হঠাৎ করে নিয়ে আসবা, এটাকে সবসময় কি এটা পসিবল হয়? না স্যার। সময়ের ব্যাপার, টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার। তারপরে কি সহজে চেঞ্জ করা যাবে না, যেটা শর্ট রান কস্ট, যেটা শর্ট টাইমে চেঞ্জ করা যায় না। লং রান কস্ট, এ পিরিয়ড অফ টাইম
during which all inputs can be changed. লং রান কস্ট যেটা আমরা কি করতে পারি, ইজিলি চেঞ্জ করতে পারি। যেমন ধরো কলমটা আমার হোয়াইট কালার, দেখি যে মার্কেটে হোয়াইট কালার চলতেছে না, সমস্যা নাই, আমি ইনপুটটা হোয়াইট কালার দিয়ে কি করে দিলাম, ব্লু করে দিলাম, কলমের কালারটা কি হয়ে গেল, ব্লু হয়ে গেল। এটা সহজ চেঞ্জ করা গেছে না? জি স্যার। ইজ এ লং রান কস্ট। বুঝতে পারছেন? এগুলো দেখবেন এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কিউ। কিউ মানে কি? কোয়ান্টিটি। ওকে, তাহলে যদি এভারেজ ফিক্সড কস্ট কোশ্চেনে বের করতে বলা হয়, তাহলে টোটাল ফিক্সড কস্ট থেকে তুমি কি করবা, টোটাল আউটপুট যেটা কোয়ান্টিটি সেটা দিয়ে কি করে দিবা, ডিভাইড করে দেবা। সেম ভাবে এভারেজ ভেরিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই কিউ। এবার আসেন মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে আমার রেগুলার প্রোডাকশনের সাথে যদি আমি 1 ইউনিট বাড়তি প্রডিউস করি, তাহলে ওই 1 ইউনিটটার জন্য কি পরিমাণ আমার কস্টিং হবে, ইজ দ্য মার্জিনাল কস্ট। ঠিক আছে? তাহলে আমার রেগুলার প্রোডাকশনের সাথে যদি আমি 1 ইউনিট বাড়তি প্রোডাকশন করি, সেক্ষেত্রে আমার রেগুলার প্রতি ইউনিটে যা প্রাইস কস্টিং পড়ে, বাড়তি ইউনিটটা যদি কস্টিং কি তার চেয়ে বেশি হবে না কম হবে বলুন তো? রেগুলার হলে তো স্যার বেশি হওয়ার কথা। মানে আমার রেগুলার প্রোডাকশনে প্রতি ইউনিটে যা কস্টিং পড়ে, সেক্ষেত্রে আমি যদি এক্সট্রা 1 ইউনিট প্রডিউস করি, সেটার কস্টিং বেশি হবে নাকি রেগুলারটা কস্টিং বেশি হবে? স্যার রেগুলারটা কস্টিং বেশি। জি স্যার। রেগুলার কস্টিং বেশি হবে, রাইট। তাহলে এই মার্জিনাল কস্ট হচ্ছে ওইটা এক্সট্রা ইউনিট যেটা, ওটার কস্টিং কি পরিমাণ হবে বের করে রয়েছে কি মার্জিনাল কস্ট। একটা ম্যাথ এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখলে বুঝবে ইজি। মার্জিনাল কস্ট ফর্মুলা হচ্ছে ডেল টিসি ডিভাইড বাই ডেল কিউ। দেখবা এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই চার্টটা একটা ম্যাথ। এখানে ম্যাথের কোশ্চেন হচ্ছে তোমার এই 3টা কলাম হচ্ছে কোশ্চেন, বা এগুলো হচ্ছে বিভিন্ন ফর্মুলা আনসার। কি দেওয়া আছে? বেকারস, লেবার দেওয়া আছে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। কেক কয়টা কেক তৈরি করছে, আউটপুট দেওয়া আছে। টোটাল রেভিনিউ কত আসছে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু একটা ম্যাথ। ওকে, এখন তোমার যে মার্জিনাল রেভিনিউ বের করতে বলা হয়, মার্জিনাল রেভিনিউ ফর্মুলা কি? ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ। তাহলে ডেল টি আর কত? ডেল টি আর মানে কি? প্রিভিয়াস ইয়ার, সরি প্রেজেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রেজেন্ট ইয়ার কত? 117, তাই না? তাহলে প্রিভিয়াস ইয়ার কত? 0 না? প্রিভিয়াস ইয়ার কি আছে এখানে? না নাই। স্যার। না স্যার। 0 ধরবা, অথবা তুমি এভারেজ একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর 2 নম্বর তোমার রোতে দেখো 229, তাহলে ডেল টি এর কত হবে? 229 মাইনাস 117। ঠিক আছে? তাহলে এভাবে করে কি বের করছে? মার্জিন রেভিনিউ বের করছে। ফিক্সড কস্ট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। টোটাল কস্ট বের করতে বললে কি করতে হবে? এফসি স্যার প্লাস ফিক্সড বিসি। কস্ট বাস এফসি প্লাস বিসি এখানে দেওয়া আছে, যোগ করে দিবা। এভারেজ টিসি মানে টিসি বের করতে ফর্মুলা কি? টিসি বাই কিউ। তাহলে টিসি আমরা এখানে পাইছি, আর কিউ কত এখানে দেওয়া আছে? 19.53। পারা যাবে? এবার মার্জিনাল কস্ট ফর্মুলা কি? ডেল টিসি বাই ডেল কিউ। তাহলে ডেল টিসি আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে। ঠিক আছে? আর ডেল কিউ আগেরটা থেকেই পারা যাবে। এটা জি, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এগুলো আপনি পারবেন। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। বুঝছেন? দিস ইজ দ্য কস্টিং, এটা সেগমেন্টেড। কোনো কোয়ারি আছে সেগমেন্টেড টপিক নিয়ে? না স্যার।